শাটার হাড্ডি ভেঙে দেবো হারামজাদা। তো দাদা একটা প্রসঙ্গে যেতে চাই, মানে এনসিপির প্রসঙ্গের পরে আমি ইউনূস সরকারের প্রসঙ্গে যেতে চাই। ধরেন এনসিপির বিষয়টা আপনি কি দেখতেছেন? মানে ধরেন এরা মানে আমি আসলে এদের হিসাব মিলাইতে পারি না। ধরেন আমি যদি দুই একটা কথা বলি, ধরেন আসিফ মাহমুদ যে কয়দিন আগে, ধরেন ১ বছর আগে যে ধরেন বুলেটের সামনে দাঁড়ায় গেছে যে গুলি খাবো, সে এখন পুলিশ প্রটোকলের মধ্যে তার ব্যক্তিগত অস্ত্র ক্যারি করতে হয়। ভাই তার তো সব জায়গায় সে প্রটোকলের মধ্যে, সিকিউরিটির মধ্যে, তারপরেও তার ব্যক্তিগত অস্ত্র লাগে। তারপর সে ধরেন এই যে হাঁসের মাংস খায়, নীলা হোটেল নাইলে ওয়েস্টিনে যেয়ে খায়। মানে আমি বুঝলাম না আর কি, তাদের জুলাই সনদ ঘোষণা হয়, তাদের নেতাদের অবকাশের জন্য তারা চলে যায় কক্সেস বাজারে। এতদিন পরে যে জুলাই সনদ হইল, সেই সনদে ধরেন শহীদদের সংখ্যাটাই তো ভুল। মানে জাতিসংঘ বলে ১৪০০, ওনারা বক্তৃতায় বলে ২০০০, ওইখানে লেখা হয়েছে ১০০০। তো এই যে অবস্থাটা, মানে এক এক নেতা এক এক রকম করে কথা বলছে। কেউ বলতেছে এইটা ঘুরাই দিবে, এটা উড়াই দিবে, হ্যান করবে ত্যান করবে। জিয়াউর রহমান বা মানে একটা প্রতিষ্ঠিত সিনিয়র রাজনৈতিক দলের ব্যাপারে তাদের যে মনোভাব, তো এগুলো মানে সব মিলে কি মনে করে, মানে কি এনসিপি হয়েছে কি, এনসিপিতে কি ভর করছে? আমি কনক বোধহয় জিয়াউর রহমানকে নিয়ে যখন ইসমাইল পাটোয়ারি যখন একটা মন্তব্য করছিল, আমি আপনার এখানেই প্রথম এটার প্রতিবাদ করছিলাম, আমি বলছিলাম এটা খুব খারাপ কাজ হয়েছে এবং এটা এক্ষুনি প্রত্যাহার করা উচিত। আসিফ প্রসঙ্গে বলি আর কি, আসিফ প্রসঙ্গে তো আমার ফেসবুকে এসে সবাই আসিফ কিছু করলেই আমাকে এসে ধরে, আসিফ কিছু করলে আমাকে এসে আপনি কিছু বলেন না। আসিফের বক্তব্যটা একটু শুনো নাকি আমরা, হাসির মাঝে বক্তব্যটা? না আমি শুনছি, আপনি দর্শকদের জন্য এটা নিয়ে আলোচনা মনে হয় মানে খাওয়া দাওয়া নিয়ে এটা নিয়ে আলোচনা করছে, এটা আমি এত সিরিয়াস কিছু মনে করি না। ও খাওয়া দাওয়া করছে ভাই, আসিফ কি এখন মনে করেন যে আসিফ এখন গুলিস্তানে যায় খাবে? না, এটা হচ্ছে নীলা হোটেল এবং ওয়েস্টিন আর কি। আচ্ছা আমি একটু বলি, মানে এটা আমার দর্শকদের, এটা ইলিয়াস জানে আর কি, মানে বিষয়টা ইলিয়াস খুব পুরোপুরি জানে ঘটনাটা, যে আসিফের সাথে আমার কি সম্পর্ক এবং আসিফকে আমি কি চোখে দেখি। মানে আসিফ যখন প্যারিসে আসলো আর কি, ওকে যখন আমি প্রথম দেখলাম, ও ছিল প্রথম মানুষ যে এই বিপ্লবী ছাত্রদের একজন প্রতিনিধি। হ্যাঁ, ও যখন আমার সামনে আসলো, আমি এটা বিশ্বাস করতে পারিনি যে আমি আসিফকে দেখতেছি। আমি ওকে জড়ায় ধরলাম এবং জড়ায় ধরে কাঁদতে শুরু করলাম। হ্যাঁ, এবং কান্না, এবং আসিফও ঠায় দাঁড়ায় থাকলো। আমি জানি না আমি কতক্ষণ কাঁদছিলাম, বোধহয় ১০-১৫ মিনিট কাঁদছিলাম। আসিফ ঠায় দাঁড়ায় থাকলো এবং আমার এই কান্নার এটা একটা ছবিও বোধহয় আছে, আমি আপনাকে দেবো ইলিয়াস, কনক। তো আসিফ আমার কাছে হচ্ছে বিপ্লবের ফিজিক্যাল এমবডিমেন্ট, যে আমার কাছে আসছিল, যাকে আমি টাচ করতে পারছি, ছুঁইতে পারছি, ধরতে পারছি, ভালোবাসতে পারছি। তো একটা আমার সাথে, আপনারা জানেন যে আমি খুবই ইমোশনাল মানুষ, এবং সেই অর্থে আসিফের সাথে আমার একটা খুব ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে। হ্যাঁ, খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে, এবং ইলিয়াস জানে যে আসিফকে আমি কম বকাবকি করি না, প্রচন্ড বকাবকি করি। মানে এই ছাত্রদের মধ্যে ২ জন আমার বেশি বকাবকি খায়, প্রথম আসিফ আর নাম্বার ২ হচ্ছে হাসনাত। এবং আমি কিন্তু চেষ্টা করি সবসময় যেন আসিফ কোনো ভুল না করে, কোনো মিস্টেক না করে, ওকে কাউন্সেল করা, ওকে শেখানো, ম্যানেজমেন্ট শেখানো। আমি এগুলো ছোটখাটো অনেক বিষয়ে তাকে সাজেশন দিই। ছোট ছেলে, এখন ধরেন যদি কেউ বলে যে মানে আপনি আশকারা দিয়ে দিয়ে আসিফকে এরকম করছেন, বলতে পারে যদি বলে, হ্যাঁ, কিন্তু আমি আসিফের প্রতি ওই স্নেহ, ওই ভালোবাসা, ওইটাকে আমি সবসময় নাকচার করব। আমি আসিফের এই কথাটা বলাটা ঠিক হয়নি, এই যে আমি ওয়েস্টিনে যাই, এই কথাটা বলাটা ঠিক হয়নি, এবং আমি কিন্তু সত্যি খুব রাগ করছি আসিফের উপরে এই কথাটা বলাতে। কারণ কি জানেন, আমি আসিফকে খুব স্পেসিফিক্যালি এই ব্যাপারে, মানে আমার ছোট ভাই যদি মন্ত্রী হতো, আমি ওকে যেভাবে, বা ইভেন আমার ছেলের বয়স তো আসলে আসিফ কিসের ছোট ভাই, আমার ছোট ভাই তো অনেক বড়। আমার ছেলে যদি হতো, মন্ত্রী হতো, আমি তাকে যেভাবে তাকে ধরে 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 শেখাতাম, আমি আসিফকে কিন্তু এই বিষয়গুলো শিখিয়েছি। আমি কিন্তু ওকে বলছি যে আসিফ, তুমি তোমাকে খুব মিনিমালিজমের উপরে চলতে হবে, খুব অল্প জিনিসে তোমাকে তৃপ্ত থাকতে হবে, খুব বেশি জিনিস, তুমি যখন ভাত খাবে একটা তরকারি দিয়ে ভাত খাবে, একটার বেশি তরকারি নিবে না। আমি বলছি কেন নেবে না, কারণ তোমার দেশের মানুষ একটার বেশি তরকারি দিয়ে ভাত খেতে পারে না, তুমি তার জীবনটা বুঝতে পারবা না তুমি যদি এটা না করো।
তুমি এই কাজটা করবে। আমি কিন্তু এক্স্যাক্টলি এই কথাটা বলছি। এবং যখন আমি দেখলাম যে আসিফ বলতেছে যে আমি ওয়েস্ট ইন্ডে যাই, আমার খুব খারাপ লাগছে। আমি খুব বেদনাহত হয়েছি মানে এটাতে, আসিফের এই কথাতে। হ্যাঁ, মানে মানে দাদা ধরেন এদের প্রতি আমাদের শ্রদ্ধা বা এদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নাই। এবং আমরা যে না, কথাগুলো আসিফের বলছি প্রতি আমার ভালোবাসারও শেষ নাই তো। আমার ভালোবাসা থাকবে। ও হুম, যত মিস্টেক করুক তারপরেও আমার ভালোবাসা থাকবে। কিন্তু মানে ও আমার কথা শোনে না কেন? এটা হচ্ছে আমার কথা। মানে ও কি মানে আমি যে ওকে এত ভালোবাসি, এত স্নেহ করি, ওকে যে আমি আমার সন্তানের মতো দেখি, তো ও কেন আমাকে ওর ওর জায়গাটায় রাখতে পারে না? ও কেন ওই রেসপেক্ট এর জায়গাটা আমার কথা তবে শোনে না আমাদের কেন? আমাদের এই নতুন নেতাদের ধরেন যে বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের কাছে আমাদের যে প্রত্যাশাটা ছিল, হুম। সেই জায়গাটায় তারা ধরেন আমাদেরকে অনেক জায়গাতে হতাশ করেছেন। এবং এটা আমরা আশা করি নাই আরকি। মানে এত দ্রুত তাদের এই পরিবর্তনগুলো আসলে চোখে লাগে। আমাদের যেমন লাগে সাধারণ মানুষের চোখে লাগে। সাধারণ মানুষের মধ্যেও এগুলা প্রতিক্রিয়া সৃষ্টি করে। যে আপনি এক্সাক্টলি। ১ বছর আগে কি ছিলেন, এখন আপনি কি করছেন, ভবিষ্যতে তাহলে আপনি কি করবেন? ১ বছরে যদি এই পরিমাণ পরিবর্তন আপনাদের মধ্যে আসে, তাহলে আপনি ভবিষ্যতের না, কি করবেন? ইভেন রাজনীতিতে আপনি দেখেন মানে হুম, আমি তো ওয়েস্ট ইন্ডে যেয়ে খেতে পারি না বাংলাদেশের রাজনীতি করে। রাইট। বাংলাদেশের মানুষ তো ওয়েস্ট ইন্ডে খেতে পারে না। এত টাকা দিয়ে খেতে পারে না। এটা বড় লোকদের জায়গা। এটা না ওয়েস্ট এলিটদের ইন্ডিজ জায়গা। বাংলাদেশের সবচেয়ে আমাকে এক্সপেনসিভ এক আমাকে জায়গা। খুব সাধারণ মানুষের মতো করে থাকতে হবে। আমাকে খুব সাধারণ মানুষের মতো করে চলতে হবে। আমাকে আমাকে অনেকে বলে আপনারা দেখেন না যে ওই আপনি এই একটা হুডি পরে আসেন আপনার ইয়েতে, আপনার কি আর হুডি নাই? আপনার কি আর হুডি কেনার পয়সা নাই? আমাকে বলে কিন্তু অনেকে। আমি বলি, "হ্যাঁ ভাই পয়সা নাই ভাই।" এবং তারপরে হয় কি? অনেকে হুডি কিনে নিয়ে আসে। অনেকে সত্যি, সত্যি মনে করে আমার হুডি কেনার পয়সা নাই। দাদাকে একটা হুডি কিনে দিই। কেউ আসলে হাতে করে একটা হুডি নিয়ে আসে। একটা কাপড় নিয়ে আসে। বোধহয় দাদা বোধহয় কাপড় কিনতে পারে না। হুম? আরে ভাই আমি দাদা ধরেন আমি এই প্রসঙ্গে এক জিনিস এড করি। ধরেন আমরা যখন সাংবাদিকতা শুরু করি, ধরেন আজ থেকে ২৮-৩০ বছর আগে, কিছু জায়গার কিছু ট্রেনিং আমি স্পেসিফিক মনে নাই। উনি বলতেছিল, "তুমি যখন পাবলিকের সাথে কথা বলতে যাবা, গ্রামে যাবা বা কোন একটা মেহনতি মানুষদের নিয়ে কাজ করবা, কোন একটা ইয়েতে যাবা, তোমার গায়ের থেকে যেন ভুরভুর করে পারফিউমের গন্ধ বের না হয়। অবশ্যই না। তোমার হাতে যেন এক্সাক্টলি, ওই সাধারণ মানুষের হাতে ঘড়ি নাই, তোমার হাতে যেন ঘড়ি না থাকে। তোমার এক্সাক্টলি, যদি একেবারে কম্পালসরি না হয়, চোখে সানগ্লাস পরে তুমি রিপোর্টার, তুমি সাংবাদিক, নো, তুমি তাদের অংশ। তাদের উপরেই তোমার ডিপেন্ড করতে হবে। এক্সাক্টলি, তারাই তোমার এক্সাক্টলি, সোর্স, তারাই তোমাকে তথ্য দিবে। এক্সাক্টলি, তো এক্সাক্টলি। এই যে মিলে যাওয়া, এখন তোমার গায়ে থেকে যদি ভুরভুর করে ফুরফুরে গন্ধ বের হয়, সাধারণ মানুষটা তোমার সাথে একটা পার্থক্য তার মনের মধ্যে তৈরি হয়ে যাবে। না আমার সাথে আমার গায়ের সঙ্গে ঘামের গন্ধ আর উনার গায়ের থেকে এত সুন্দর ফুলের গন্ধ বের হয়। তো উনি নিশ্চয়ই আলাদা প্রজাতির মানুষ। তো এই জায়গাগুলো রাজনীতিবিদদের আরো সিরিয়াসলি খেয়াল রাখতে হবে। যেমন সাংবাদিকরা আমরা আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। মানে এটা প্রবাবলি আমাদের ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য কাজে লাগবে। মানে আমি যখন এক্সিকিউটিভ ছিলাম আরকি বাংলাদেশে যখন আমি এক্সিকিউটিভ ছিলাম, আমি তো সিইও পর্যন্ত ছিলাম। এবং আমি খুব পপুলার সিইও ছিলাম। আমি কেন পপুলার সিইও ছিলাম জানেন? আমি যখন ট্যুরে যেতাম মানে অফিসিয়াল ট্যুরে যেতাম, আমি হয়তো যাচ্ছি ধরেন একটা গ্রামে যাচ্ছি। হ্যাঁ? একটা উপজেলায় যাচ্ছি। ওইখানে রাত হচ্ছে। হ্যাঁ? আমি তো আমার সাথে গাড়ি আছে। আমি তো গাড়িতে ফিরে এসে জেলা শহরে হোটেলে থাকতেই পারি। আমি করতাম কি? আমি বলতাম যে ওই উপজেলায় ওই গ্রামে যেই আমার কলিগটা কাজ করে ওর বাসায় আমি থাকবো। অনেক সময় দেখা যেত সে মেসে থাকে। আমি বলতাম ঠিক আছে আমি মেসেই থাকবো। কোনো অসুবিধা নাই। আমার মেসের জায়গা হবে তো? একটা শোয়ার জায়গা হবে তো? হ্যাঁ, হ্যাঁ স্যার হবে কোনো অসুবিধা নাই। আমি ওইখানে যেতাম, মেসে থাকতাম। আমি ওদের বাসায় থাকতাম। ও তারপরে আমি বলতাম যে, "আমার জন্য যেহেতু রান্না-বান্না করবে তোমরা কিছু তরি-তরকারি, সবজি, মাছ, মাংস কিনে দিও ওর বাসায় ওই দিনের জন্যে। আমার উপহার হিসেবে।" তো এটা কিনে দেওয়া হতো। ওরা একটা রান্না-বান্না ওদের মতো করে ওরা সবচেয়ে ভালোভাবে আমাকে রাখার চেষ্টা করত। কিন্তু আমি যেটা পেতাম, হ্যাঁ? আমি কিভাবে থাকতাম সেটা বড় কথা না। আমি যেটা পাইতাম, আমি দেখতাম ও কিভাবে থাকে। রাইট। ও ও ও কি খায়? ওর বাসাটা কেমন? কত বড়? ওর কিচেনটা কত বড়? ওর ওয়াইফ কে? ওর ওয়াইফ কি করে? ওর ওয়াইফের স্বপ্ন কি? ওর বাচ্চাটা কেমন? ওর বাচ্চার খেলনা আছে কিনা? হ্যাঁ? ওর বাচ্চা কি খেলে? ওর বাচ্চা কি পড়ে? ওর বাচ্চার পড়ার বইগুলো কি? ওর বাসায় বই আছে কিনা? হ্যাঁ? ওর বাসাটা কতটুকু ক্লিন? ওইটাই ধরেন এই ক্রমশ ধরেন আমরাও আশা করি যে তাদের অভিজ্ঞতা বাড়বে, তাদের বিষয়গুলো বুঝতে পারবেন। মানুষের সঙ্গে কিভাবে যেতে হয়, কিভাবে মানে নেতা মানেই নেতা না তো। নেতা তো তুমি তাদেরই অংশ। এবং আনফরচুনেটলি বাংলাদেশেও কনক, যে জি, কনক, আমার আমার তখন বয়স ছিল
35 বছরের মতো। হ্যাঁ, এটা অনেক বেশি বয়সের ব্যাপার না। এটা এই ব্যাপারটা, এগুলো কিন্তু আমাদেরকে পলিটিক্যাল ট্রেনিং কিন্তু পলিটিক্সে আমরা শিখে আসছি। তো রাজনীতি করে আসছি, ছাত্র রাজনীতিতে এভাবেই শিখে আসছি আমরা, এভাবেই শিখে আসছি কিভাবে কিভাবে মানে আমি এখানে বলতে আপনার সময় থাকলে আমি বলি, এখানে চান্দার কথা আসছে তো, আমি তখন 4th ইয়ারের ছাত্র রাজশাহী মেডিকেল কলেজে, এবং এটা বোধহয় কেউ জানে না, কিন্তু আমি বলে রাখি যে আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুল মেম্বার, সবচেয়ে কম বয়সী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে আমার বয়সী ফুল মেম্বার, পার্টি মেম্বার ছিল না। আমি একমাত্র, এবং প্রবাবলি এখনো পর্যন্ত আমি একমাত্র। তখন আমি 4th ইয়ারের ছাত্র, পার্টির ফুল মেম্বার। তো আমাকে ওই সময় 88 সালে একটা বন্যা হয়েছিল বাংলাদেশে, পুরো বাংলাদেশে বন্যা হয়েছিল, রাজশাহীতেও বন্যা হলো। আমাকে পার্টি দায়িত্ব দিল যে আমাকে চারঘাট এলাকায় বন্যার ত্রাণ চালাইতে হবে, মানে ওখানে খাবার নিয়ে যেতে হবে, কাপড় নিয়ে যেতে হবে, ওগুলো করতে হবে। তো আমি বললাম যে কিভাবে করব? বললো এটা তোমার উপরে। মানে আমি বললাম যে আমার রিসোর্স কোথায়, টাকা পয়সা কোথায়? তোমার উপরে। মানে আমাকে চিন্তা করতে হবে আমি কিভাবে আমার এই করব, আমার এই রসদ জোগাড় করব এবং ওখানে নিয়ে যাব। আজকে আমি বলতে পারি আমার চালানো ত্রাণ কর্মকাণ্ড আমাকে পার্টি থেকে একটা পয়সা দেয়নি, একটা পয়সা না। আমার চালানো ওই ত্রাণ কর্মকাণ্ড চারঘাটের মানুষ প্রবাবলি এখনো মনে করতে পারবে যে ওই মেডিকেল কলেজের একটা ছেলে এসে এখানে এসে ত্রাণের কাজ চালাই গেছে। কিভাবে করছি জানেন? আমি চিন্তা করলাম যে আমি করব কি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি করবোটা কি? তো চিন্তা করে বের করলাম যে আমি যে লোকালিটিতে থাকি মেডিকেল কলেজের আশেপাশে, ওইখানে বাসায় বাসায় গেলাম আর কি, যে বললাম যে ভাই আমি মেডিকেল কলেজের ছাত্র, চেনেন তো আমাকে, আমি চারঘাটে ত্রাণ করতে যাব, কালকে যাব। তো আপনি সকালবেলা যে রুটি বানান না, আপনি 2টা রুটি এক্সট্রা বানায়েন, আমি সকালবেলা আসবো, নিয়ে যাব রুটিটা। তো এরকম বলে আসলাম অনেকগুলো বাসায়। পরের দিন আমি ভাবছি আর কতগুলো এইবার রুটি দেবে, 4-5টা বস্তা টস্তা নিয়ে, ব্যাগ ট্যাগ নিয়ে আমরা গেছি করতে। তারপরে যেয়ে দেখি ওরে মা, কিসের 2টা রুটি, 20টা রুটি বানায় রাখছে একটা বাসা। হ্যাঁ, কেউ খিচুড়ি ভরে হাড়ি ভরে খিচুড়ি রান্না করে রাখছে, বিশাল ব্যাপার। পরে আমাদেরকে ভ্যান ভাড়া করতে হইলো, ভ্যান আলা আসলো, ভ্যান আলাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই। বললো কিচ্ছু লাগবে না ভাই, তোলেন এগুলোর উপরে। ভ্যানে তুললাম, ভ্যানে তুলে চারঘাটের বাসে গেলাম, বাসের উপরে তুললাম সমস্ত ত্রাণের জিনিসপত্র। বাসালাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই ভাই। বলে কি করবেন আপনি এগুলো? আমি বললাম ত্রাণ দিতে যাবো। বলে কিচ্ছু লাগবে না, ওঠান আপনি, সব কি কি আছে ওখানে সব তোলেন। চারঘাটের বাসে যে আমাকে নামাই দিল, ওইখানে ভ্যান, একটা পয়সা লাগলো না। মানে মানুষ যখন আপনার যখন নিয়ত দেখে যে আপনি ভালো নিয়ত একটা কাজ করতেছেন, মানুষ আগায় আসে রে ভাই। আপনার যদি রাজনীতি ঠিক থাকে, আপনার টাকার কোনো অভাব হয় না, পয়সার কোনো অভাব হয় না। এরা যে টাকা তুলতে গেছে, এই যে এনসিপি এই যে অলিগার্কদের কাছে, দুর্বৃত্তদের কাছে কোনো টাকার অভাব ছিল না। এনসিপি কে আমি এনসিপি কে দিছিলাম, প্রপোজাল দিছিলাম গত রমজানের সময়। ওরা ওই 5 স্টার হোটেলে ওদের করবে। আমি বলছি যে এক কাজ করো, তোমরা মানিক মে এভিনিউয়ে প্যান্ডেল খাটাও, বলো যে ভাই আমরা স্বাধীন বাংলাদেশে নিজের ইফতার আমরা একসাথে করবো, আপনার ইফতার আপনি নিয়ে আসেন, আপনার ইফতার আপনি নিয়ে আসেন, তুমি ওইখানে শুধু পানির ব্যবস্থা করবে আর জিলাপি বানাবা, জিলাপি দিবা আর পানি দিবা। দেখো 1 লক্ষ লোক এসে তোমার সাথে ইফতার করবে। কি দরকার তোমার দুর্বৃত্তদেরকে? তোমার মাথায় তো আইডিয়াই নাই যে কিভাবে তুমি তোমার মানুষকে ইনভলভ করবা তোমার সাথে। আপনি জানেন আমি বিএনপি কে একটা দিছিলাম যখন খালেদা জিয়া জেলে, ওই সময় খালেদা জিয়া জেলে, তখন রমজান, তখন একজন বন্দির জন্য রোজার হচ্ছে 17 টাকা 62 পয়সা বোধহয় টোটাল বরাদ্দ। তো আমাকে ফোন করছে আমাদের এই যে নিপুণ ফোন করে বলতেছে দাদা এটা কি করা যায় প্রোগ্রাম, আমরা তো একটা ইফতারের আছে। আমি বললাম যে নিপুণ, আমি বললে করবেন এটা? বলে হ্যাঁ দাদা আপনি বললে করবো না কেন, অবশ্যই করবো। তা আমি বললাম যে এক কাজ, আপনি কি জানেন 17 টাকা 62 পয়সা ইফতারি কি কি হয়? না জানি না। আপনি জানেন না আপনার নেত্রী এই টাকার ইফতারি খায় মধ্যে বসে, জেলখানার মধ্যে বসে? তা আপনি তো জানেনই না 17 টাকা 62 পয়সার কি ইফতারি হয়। এক কাজ করে আপনি ডাক দেন বাংলাদেশের আপনার বিএনপির কর্মীদেরকে, ডাক দেন যে ভাই আসেন, আমার নেত্রী 17 টাকা 62 পয়সার ইফতারি খায়,
আমি 17 টাকা 62 পয়সা দিয়ে ইফতারি কিনবো, দেখবো কি হয়, ওইটা নিয়ে আসবো, নিয়ে এসে জেলখানার সামনে বসে ইফতারি করব। দেখেন, আমি বললাম যে আপনার কর্মীরা শুধু ইফতারি নিয়ে আসবে না, আসবে, ইফতারিটা দেখবে, করবে আর কাঁদবে সারাক্ষণ। দিস আর দ্য পলিটিক্যাল প্রোগ্রাম। এইভাবে আপনাকে মানুষকে ইনভলভ করতে হয়, এনগেজ করতে হয়। পারে না তো কিছু, করেনি তো, সে প্রোগ্রাম করেনি তো। আপনি আইডিয়া দিয়ে কি লাভ বলেন? মানে আপনি থাউজেন্ডস অফ মিলিয়নস অফ আইডিয়াস দিতে পারেন, যে আইডিয়া দিয়ে মানুষকে একদম উদ্বুদ্ধ করে ফেলা যায়, করবে না তো এরা। ইলিয়াস, মানে ওরা কি বলে জানেন, ওরা বলে যে এই জন্যই তো আপনারা বিপ্লব করতে পারেননি, এই জন্যই তো আপনারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেননি। হ্যাঁ, আপনাদের মাথায় এত বুদ্ধি। হ্যাঁ, আমাদের কথা শোনেন, হ্যাঁ, আমরাই ভালো করবো। ইলিয়াস, আপনার পর্যবেক্ষণ কি? ধরেন এনসিপি নিয়ে, আনমিউট করেন ইলিয়াস, এবং যে বিষয়গুলো আসছে, পাশাপাশি ধরেন আরেকটা বিষয় আমি আপনার সঙ্গে অ্যাড করি, যে মিডিয়া মনে হচ্ছে যেন বিএনপি আর এনসিপির পিছনে লেগে আছে। শোনেন, আওয়ামী লীগ কিন্তু মোটামুটি মিডিয়ার মানে নাগালের বাইরে চলে গেছে। 5 তারিখের আগে কিংবা পরে এই সমন্বয়কদের সাথে আমাদের একটা চমৎকার একটা সম্পর্ক ছিল। মাঝখানে আমি এই চাঁদাবাজি নানান ধরনের অনিয়ম এগুলো নিয়ে এমন কেউ নেই যাকে পেয়েছি। মানে 5 তারিখের পরে আমি মনে করেছিলাম কি বাংলাদেশটা বোধহয় একটা জর্জিয়া কিংবা এই টাইপের খুব মানে শতভাগ একটা মানে শৃঙ্খলা একটা রাষ্ট্র হিসাবে বোধহয় প্রতিষ্ঠিত হইতে যাচ্ছে। তো এটা দেখলাম পরে ভুল। অনেক ভালো মানুষ দেখলাম ভাই, খুব সুন্দর করে তার ব্যাপারে অনেক ভালো জানতাম। দেখি যে সমস্যা। তো সবাইরে বলতে চাই না, বাট আমরা যদি পার্সেন্টেজ করতে বলেন 99% আমরা করাপ্টেড। আমি সহ আমার নিয়েই বললাম, কারোরে করে বললাম না। তো আমরা বোধহয় জাতিগতভাবেই মনে হয় এই সমস্যাটা আছে। সো এটা বাদ দিলাম, এরপরে আর কথা বলি না। যদি কথা বলতে চান আপনি, আসিফ তো ওই যে দাদা বললো না, তো বাচ্চা ছেলে, এই কারণে সে এই কথাটা বলে ফেলেছে। আপনার কি মনে হয় যে এই সালাউদ্দিন কোনোদিন এটা বলবে? জীবনে বলবে না। ইভেন ধরেন দাদা পলিটিক্স করে এসছে, দাদার মুখ দিয়ে কোনোদিন এই কথা বের হবে যে ওনার জীবনের যদি কোনো খারাপ কোনো কিছু থাকে সেটা উনি বলবেন? এটা কৌশলে ওইভাবে উপস্থাপন করা হবে। এখন যদি নাকি আমরা করি, হাসিনা 15 বছর ক্ষমতায় থাকলে একটা স্বৈরাচার একটা সরকার আমাদের দেশ চালালো। এদেশে অনেক লুটপাট হয়েছে, পাথর লুট হয় নাই কিন্তু। এইভাবে একটা থেকে মানে পর্যটন কেন্দ্র থেকে এইভাবে মানে মাটি সহ খুঁড়ে নিয়ে গেল। মানে এটা বাংলাদেশে ঘটেছে নাই কখনো। অথচ আমাদের দেশে ওই সময় পরিবেশ উপদেষ্টাকে, যিনি সারা বছর দেখেছি যে পরিবেশ নিয়ে কথা বলতে বলতে মানে গরম করে ফেলতো মিডিয়া। ওনার প্রতি মনে হয় সপ্তাহে, আপনি জানেন যে প্রতি সপ্তাহে মনে হয় 2-4টা অ্যাসাইনমেন্ট ওনার এই বেলার থাকতো না? কি করেছেন উনি পরিবেশ নিয়ে? একটা খাল উদ্ধার করেছেন, একটা এই ঢাকা শহরের 3-4টা তুরাগ, বেলা, ওইদিকে শীতলক্ষা, এদিকে বুড়িগঙ্গা, কোনোটার কোনো উন্নতি আছে? ঢাকা শহরের পরিবেশের কোনো উন্নতি আছে? কোনো কিছুর উন্নতি নেই। আপনি যদি বিএনপির কাছে আসেন, বিএনপির কি আপনি অন্তত যদি আমরা লিস্ট করি 2-4 হাজার মানুষের নাম আমরা বলতে পারবো না? বলবো। এখন আমরা আমাদের কি যে দুর্নীতির এই জায়গাটা আমার মনে হয় একটা পর্যায়ে গিয়ে ঠিক হয়ে যাবে। সো এদের কারোর সাথে যে আমাদের খুব ব্যক্তিগত, দাদা বললেন আসিফের সাথে যেমন আমাদের সম্পর্ক আছে, আমাদের ইশরাকের সাথেও, আমাদের এই কনক ভাইয়ের সাথে আমাদের এই গত কয়েকদিন আগেও আমরা অনেক বিষয় নিয়ে ইশরাক ভাইয়ের সাথে আলোচনা করলাম, এবং এই সিটি কর্পোরেশনের সামনের যে ঘটনা, এটা নিয়েও আমাদের যেটা মনে হয়েছে আমরা সেই পরামর্শ ইশরাক ভাইকে দেওয়ার চেষ্টা করেছি। সো কারোর সাথে আমাদের সমস্যা নাই। এখন কথা হলো যে আপনি যখন কিনা দুর্নীতি নিয়ে কথা বলতে যাবেন, যদি নাকি সবাই চলে আসেন, তাহলে তো আপনার এটা নিয়ে আলাপ করার দরকার নাই। দুর্নীতি যেটুকু আছে কিভাবে থামানো যায় সেটা চিন্তা করেন। এবং বিএনপির আর মিডিয়া, যেটা আপনি বললেন যে এখন মিডিয়া হচ্ছে বিএনপি আর এনসিপি কে, এটা মিডিয়ার বিষয় না। মিডিয়াতে তো এই হাসিনার সেই দোসররা আছেই। ডিজিএফআই নিজে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়, ডিজিএফআই নিজেই ফুটেজ বের হয়, অডিও বের হয়, ভিডিও বের হয়, কোত্থেকে বের হয়? এটা কি সাধারণ মানুষ করতে পারে নাকি? এগুলি আমরা জানি না? তো ডিজিএফআই দেয়। ডিজিএফআই দিয়া বলে এই ঘটনা ঘটেছে, এবার এটা নিয়ে কাজ করো। সো এই জায়গাগুলো তো ঠিক করতে হবে। যেসব সুশীলরা আজকে 15ই আগস্ট নিয়ে করে, খুব মনে হয় যেন তারা ন্যায়ের পথে অটল আছেন, কিছু জায়গা নিয়ে তাদেরকে কেউই করতে পারবে না। তোরা কই ছিলি রে জুলাইতে? 5 তারিখ পর্যন্ত এই যে ফারাবি হাফিজ, এই যে এই চ্যানেল 24 এর যেই উপস্থাপক, বাবা মাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছে, সেই পোস্ট আছে আমার কাছে।
বাবা মাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছে যে আপনারা আপনাদের সন্তানদের হেলি খেলা দেখে কি মজা পাচ্ছেন? এই আন্দোলনের ভেতরে নাকি অন্য দুষ্কৃতিকারীরা ঢুকে গিয়েছে, এদেরকে দ্রুত সরিয়ে নেন। এরাই তো সেই সুশীল। সেই সুশীলরা আজকে শেখ মুজিবকে নিয়ে করছে। প্রতিটা এই পোস্টের জন্য টাকা পেয়েছে। প্রতিটাকে টাকা পয়সা দেওয়া হয়েছে। ওই যে তৌহিদ আফ্রিদির মাধ্যমে টাকা বিতরণ হয়েছে। কিছু মানুষজন আসছে, আসার পরে তারা বলছে যে আমরা বঙ্গবন্ধুকে করার জন্য এসেছি। তাদেরকে নিয়ে মনে হচ্ছে মজা করা হচ্ছে। পরের 15ই আগস্টে এটা মাথায় রেখেন। এই মজা যদি করতে থাকেন না, তাহলে এই মজা নেয়ার লোকের সংখ্যা কিন্তু বাড়বে। এটা মজা করার জিনিস না। শেখ মুজিব শেখ হাসিনাকে করা মানে, এই সাপোর্ট করা মানে ও নিজেও খুনি। ওরে খুনের মামলায় ঢুকাইতে হবে। পাশে ধানমন্ডি থানা আছে, ওরে ধানমন্ডি থানায় নিয়ে ঢুকান। ও খুনের দোসর, ও আওয়ামী লীগের দোসর। যদি শেখ মুজিবের ব্যাপারে আলাদা করে কেউ কিছু বলতে আসে, পিনাকি দাদা বই লিখেছে, ওনার বই পড়েন। ওনারা যদি বিশ্বাস না করেন, তাহলে যাদেরকে বিশ্বাস করেন মেজর জলিল, ওদের নিজেদের লোকজন, আতাউর রহমান খান, তারপরে এই ধরনের লোকজনরা, ইভেন তোফায়েল আহমেদের বইও পড়েন। ওইখানে অনেক কিছু আছে। শেখ মুজিব কত বড় মাপের বদমাইশ ছিল, এটা যদি নাকি গুগলেও দেখতে যান, বিদেশি বিভিন্ন টেলিভিশন ওই সময় এবিসি টেবিসি বিবিসি এগুলো অনেক টেলিভিশনের একদম ভিজুয়াল নিউজ আছে। শেখ মুজিব তামাক খাচ্ছে আর বিশাল ভাবসাব নিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে বক্তব্য দিচ্ছে। তারে সাংবাদিক জিজ্ঞেস করছে এই যে আপনার এখানে মানুষ মারা যাচ্ছে, সে বলছে এটা হচ্ছে মিথ্যা কথা, এটা প্রোপাগান্ডা, দেশে নাই কোনো মানুষ মারা যাচ্ছে না। সে হাজার হাজার মানুষকে সে সরাইখানা বানিয়ে তারপরে খাওয়াচ্ছে। এগুলো বিদেশি মিডিয়ার নিউজ। সো শেখ মুজিব কত বড় বদমাইশ ছিল, সেটা যদি নাকি মনে হয় আপনারা ঠিক করবেন, তাহলে আলোচনায় আসেন। বেশি মানুষের নেওয়ার দরকার নাই, 2-4 জন থাকলেই চলবে। আপনারা যত মানুষ আসতে চান আইসেন। আমি এই ব্যাপারে একটু, যারা শেখ মুজিবকে নিয়ে খুব আবেগ তাড়িত হচ্ছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি বিষয় বলতে চাই। সেটা আমার বলা দায়িত্ব। সেটা হচ্ছে যে শেখ মুজিবকে নিয়ে যদি আবেগ তাড়িত হন, তাহলে শেখ মুজিবের সমস্ত কুকীর্তির দায় আপনাকেই নিতে হবে। এবং আপনাকে যেই কুকীর্তির দায়টা আমি দিতে চাই, সেটা হচ্ছে সিরাজ শিকদারকে পেছন থেকে গুলি করে হত্যা করা। নিরস্ত্র সিরাজ শিকদারকে হত্যা করেছে শেখ মুজিব। এইটার দায় নিতে হবে। সিরাজ শিকদার আমার নেতা। আমি আপনাকে এইটার জন্যে এর শাস্তি আপনাকে আমি দেব। শেখ মুজিবকে সিরাজ শিকদারকে হত্যার দায়ে এই শাস্তি আপনাকে আমি দেব। সিরাজ শিকদার আমার নেতা। আমার নেতাকে হত্যা করার দায় আপনাকে নিতে হবে। শাটার হাড্ডি ভেঙে দেব হারামজাদা। শেখ মুজিবকে নিয়ে শোক গাথা, শুয়োরের বাচ্চা, তোর শাটার হাড্ডি ভেঙে দেব। বাংলাদেশে যেদিন আমি আসবো, আমি সব কয়টা লিস্ট নিয়ে রাখছি। শুয়োরের বাচ্চা, সিরাজ শিকদারকে হত্যার বদলা তোকে দেয়া হবে। শুয়োরের বাচ্চা, হারামজাদা।